হ্যালো এভরিবডি, গুড মর্নিং। গুড মর্নিং। এখন একটু শরীর ঠিক হয়েছে। গরমে ভীষণ শরীর খারাপ হয়ে গেছিল, মানে ঠান্ডা গরমে অ্যাকচুয়ালি মানে একবার এসিতে ক্লাস নিয়েছি। এখন ঠিক আছেন তো? এখন ঠিক আছে। একবার এসিতে ক্লাস নিয়েছি, একবার গরমে ক্লাস নিয়েছি, কোনো কিছু হজম হয়নি, জ্বর, বমি, পটি, খুব খুব মানে 3 দিন পুরো বিছানা থেকে উঠতে পারিনি একদম। তারপরে একটা সপ্তাহ মোটামুটি রেস্ট নিয়েছি। তার মধ্যে গতকাল বৃষ্টি হয়ে গেছে, কুল ওয়েদার হয়ে গেছে, এমনিতেই তো শরীরটা ঠিক হয়ে গেছে, বৃষ্টি হওয়াতেই শরীরটা ঠিক হয়ে গেছে। আচ্ছা, আগের দিন আমরা যতদূর সম্ভব সয়েল পড়ছিলাম। তোমরা ক্লাসটা পাওনি, ইদ্রিস বললো, কিন্তু আমি ক্লাস পাঠিয়ে দিয়েছি। যেদিন ক্লাস নিয়েছি লাস্ট, তোমাদের 14 তারিখ লাস্ট ক্লাস নিয়েছি, তার পরের দিনই ক্লাস পাঠিয়ে দিয়েছি। 16 তারিখের ক্লাসটা নিতে পারিনি। তো 16 তারিখের ক্লাসটা তোমাদের এই গত টিউসডে নেওয়ার কথা ছিল, বাট তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্সের রুটিন চেঞ্জ হয়েছে, সেটা আমার জানা ছিল না। সেটা মোস্টলি নেক্সট উইক মানডে দিয়েছে, ঠিক আছে? তো আজকে আমরা 14 তারিখ যে সয়েলটা পড়ছিলাম, তার যে হাফ পার্টটা বাকি ছিল, সেটা আজকে আমরা স্টাডি করব। ওকে, চলো আমি স্ক্রিনটা শেয়ার করি। আচ্ছা, আমাকে একটুখানি বলবে কোন সয়েলটা অবধি পড়েছিলাম, সেটা কিন্তু আমার মনে নেই। আমার যতদূর মনে হচ্ছে ল্যাটেরাইট পর্যন্ত হয়েছিল। ল্যাটেরাইট পর্যন্ত হয়েছিল, ল্যাটেরাইট অবধি হয়েছিল, ঠিক আছে। চলো দেখি 13। স্ক্রিনটা দেখতে পাচ্ছ তো সবাই? না ম্যাম, শেয়ার হয়নি। হ্যাঁ, এবার হয়েছে। আচ্ছা, পাললিক মৃত্তিকা পড়েছি, তাই তো? গুড মর্নিং ম্যাম। গুড মর্নিং। হ্যাঁ ম্যাম। আচ্ছা, পাললিক মৃত্তিকা পড়েছি, লাল হলুদটা পড়েছি, মানে রেড সয়েল, আর তার সাথে এটা পড়েছি। তারপরে পড়েছি আমরা ব্ল্যাক বা রেগুর। আচ্ছা, সিরোজেমটা মনে হয় আমি বাকি রেখেছিলাম, আর ল্যাটেরাইট পড়েছি। এই 4টে পড়েছি, তাই তো? আজকে যেটা শুরু, হ্যাঁ ম্যাম। আচ্ছা চলো, আজকে যেটা শুরু করব সেটা হচ্ছে সিরোজেম সয়েলটা দিয়ে শুরু করব। মরুমৃত্তিকা যেটা, আচ্ছা, মরুমৃত্তিকা বলতে যেটা তোমরা ছোটবেলায় পড়েছো, সেটা হচ্ছে বেলে মাটি। পাতি বাংলা ভাষায় যদি বলি এই মাটিটা কি মাটি, তাহলে এটা হচ্ছে অ্যাকচুয়ালি বেলে মাটি, ঠিক আছে? এইটাকেই আমরা এখন মরুভূমি মৃত্তিকা বলতে পারি, বা ইংলিশে আমরা আরেকটা নাম বলি সিরোজেম। এটা আমাদের যে কোনো কারণেই বাংলা করেও নাম পরীক্ষাতে আসতে পারে, সিরোজেম সয়েল। বাট আমরা ছোটবেলায় এটাকে বেলে মাটি হিসেবে স্টাডি করেছি। মানে বেলে মাটিরও যা ক্যারেক্টারিস্টিক্স, এই সয়েলেরও ক্যারেক্টারিস্টিক্স কিন্তু সেম। তো এই সয়েলটা আমাদের দেশে খুব বেশি পরিমাণে দেখা যায় না, কারণ আমাদের পলি মাটির সংখ্যা খুব বেশি হওয়ায় বালি জাতীয় মাটির পরিমাণটা অনেকটাই কম, এবং শুষ্ক। কেন শুষ্ক না, বালি জল ধরে রাখতে পারে না, তাই সেটা শুষ্ক বলি আমরা। শুষ্ক মাটি নামেও এটা পরিচিত। এটা দেশের মোট 4.42%, একটু বেশি এরকম পরিমাণে রয়েছে। লাল থেকে বাদামি, লাল খুব একটা হয় না, অ্যাকচুয়ালি একটু বাদামি টাইপের হয়, বা অনেক সময় ইয়েলিশ টাইপের হয়, যেহেতু বালির কালারটা অনেকটা ইয়েলিশ, আর বালির সাথে কিছু কাদা মাটি টাইপের মিশলে সেটাকে ইয়েলিশ টাইপের দেখতে লাগে। তো সেই জন্য একটু বাদামি টাইপের দেখতে লাগে, সেই জন্য এটাকে অনেক সময় বাদামি টাইপেরও দেখতে হয়। তো তোমরাই বলো, আমাদের ভারতে মরুভূমি আমরা মোটামুটি কোন এলাকাতে দেখতে পাই, কোন স্টেটে দেখতে পাই বলো তো? আচ্ছা, রাজস্থানটা আমাদের খুব সুপরিচিত মরুভূমি অধ্যুষিত জায়গা, আমরা এক কথাতেই বলে দিই উত্তর। কিন্তু হ্যাঁ, বলো কেউ একজন কিছু বলছে। উত্তর পশ্চিম।
উত্তর পশ্চিম, উত্তর পশ্চিম বললেও বেটার হয়। আরেকটা হচ্ছে রাজস্থানের সাথে গুজরাটের কিছু রিলেটেড জায়গা রয়েছে, কচ্ছের রান মনে আছে, রাজস্থানের সাথেই যেটা রিলেটেড, কচ্ছের রান, এটাও কিন্তু আমাদের ওয়ান টাইপ অফ সেমি ডেজার্ট। হ্যাঁ ম্যাম। কচ্ছের রান মানে হচ্ছে এইটা, এই যে এই গুজরাটের ওপরের খাঁজটা, তো এটাও কিন্তু আমাদের এই অঞ্চলের মধ্যেই পড়ে, বা এই অঞ্চলে আমরা এই ধরনের মাটি দেখতে পাই। যদিও কচ্ছের রানটার কিছুটা অংশ কিন্তু কোস্টালে পড়ে, বাকি কিছুটা অংশ কিন্তু আমাদের এই ডেজার্ট সেমি ডেজার্টের মধ্যে পড়ে। তো দুটো মিলিয়ে দুটো ধরনের সয়েল কিন্তু আমরা এখানে দেখতে পাই। তো সেই জন্য আমরা মোটামুটি যেটা বলবো, রাজস্থান, কচ্ছের রান, এবং তার সাথে দেখো এই যে পশ্চিম রাজস্থানে বেশি পরিমাণে পাওয়া যায়, এছাড়া অ্যাড করতে পারি আমরা কচ্ছের রান, এবং তার সাথে আমরা যেটা অ্যাড করতে পারি সেটা হচ্ছে আমাদের রেন শ্যাডো রিজিয়ন অফ ইন্ডিয়া বা এরিড জোন অফ ইন্ডিয়া কথাটাও আমরা বলতে পারি। তার মানে কি, যেখানে বৃষ্টিটা কম হয়, এরিড মানে হচ্ছে শুষ্ক, ARID, এরিড কথাটার অর্থ হচ্ছে শুষ্ক, যেখানে বৃষ্টি কম হয়। তো আমাদের এরকম অনেক জায়গাতেই রয়েছে যেখানে আমরা বৃষ্টিপাতটা কম দেখি, সেটা কোনো অনেক পাহাড়ি অঞ্চলের পাদদেশেও দেখতে পাই, আবার যেমন ধরো ডেকান পশ্চিমঘাট পর্বতের পশ্চিম অংশ, পূর্ব অংশ দেখতে পাই, এরকম অনেকগুলো জায়গাতেই দেখতে পাই। সেখানে কম মানে বৃষ্টিপাতটা কম হওয়ার তুলনায় আমরা কারণে আর কি, কম হওয়ার কারণে কিন্তু আমরা এই লবণাক্ত মাটির অবস্থান লক্ষ্য করতে পারি, এই ড্রাই শুষ্ক বালি বেলে মাটির অবস্থান লক্ষ্য করতে পারি। দেখো কি বলছে, এই লাদাখ হবে না? লাদাখ না, লাদাখ হবে না, তার কারণ হচ্ছে লাদাখ শুষ্ক, বাট লাদাখে আমরা মাটি কম দেখি, লাদাখকে আমরা কোল্ড ডেজার্ট বলি। কোল্ড ডেজার্ট, কোল্ড ডেজার্ট মানে কি, মরুভূমি, কিন্তু সেখানে বালি থাকে না, মানে কোল্ড ডেজার্ট কথাটা বলি না, শুষ্ক মরুভূমি। হ্যাঁ শুষ্ক মরুভূমি, রাইট, কোল্ড ডেজার্ট বলি, বাট ভেবো না কোল্ড ডেজার্ট বলছি মানে সেখানটাতে বালির থাকছে, ওটা হচ্ছে বরফের ডেজার্ট, ঠিক আছে, মানে ডেজার্ট মানেই যে বালি, সেটা আমরা সবসময় ভেবে নিই, বাট লাদাখে যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে আমাদের কোল্ড ডেজার্ট, সেখানে কিন্তু কোনো বালির চিহ্ন মাত্র নেই, সেটা হচ্ছে বরফের ডেজার্ট, মানে পুরো বরফ দেখা যায়, তাই ওটাকে আমরা কোল্ড ডেজার্ট বলি। তাই ওখানে মাটি দেখা যায় কম, কোনো গাছপালা নেই, যদি লাদাখে যাও একটা গ্রিনও দেখতে পাবে না, কোনো মানে সেই জন্য অক্সিজেনের খুব অভাব হয়, এবং প্রত্যেক দিন যে গাড়ি যায়, প্রত্যেক দিন মানে বছরের একটা নির্দিষ্ট সময় গাড়ি যায়, আর কয়েকটা গাড়ি যায় লাদাখে ওঠে, প্রত্যেক দিন 10টা থেকে 15টা গাড়ি ছাড়া পারমিশন দেওয়া হয় না, কারণ বেশি পর্যটক হয়ে গেলে তাদের অক্সিজেনের অসুবিধা হবে, অক্সিজেন বা গাড়িতে ব্যবস্থা থাকে, কারণ গ্রিনের অভাব ওখানে প্রচুর পরিমাণে রয়েছে, ঠিক আছে, সেই কারণেই কিন্তু ওখানে আমরা মাটিও দেখতে পাই না, গ্রিনও দেখতে পাই না, শুধুমাত্র যেহেতু লাদাখে তোমরা জানো প্যাংগন লেকটা রয়েছে, তো প্যাংগন লেক হচ্ছে একটা জলের উৎস, তো যেখানে জল থাকে সেখানে কিছুটা পরিমাণে অক্সিজেনের উৎস থাকে, সেই জন্য ওখানে কিছু জনবসতি বা জনগণ বসবাস করতে পারে, এটা আমরা বলতে পারি, কারণ ওখানে কিছু ওয়াটার বডি থাকার কারণে বা গ্লেশিয়ার বা বরফ থাকার কারণে সেখান থেকে কিছুটা পরিমাণে অক্সিজেনের উৎস আমরা পাই, এছাড়া কিন্তু আমরা ওখানে কোনো গ্রিনারি কিছু দেখতে পাই না। তো এই মাটিটা প্রকৃতিতে দেখো লবণাক্ত, মানে একটু নোনা ভাব থাকে, বাট এই লবণাক্ত মাটি মানে কিন্তু এরকম নয় যে যেটা সুন্দরবনের আমরা যে নোনা মাটি দেখতে পাই সেটা একদমই নয়, তার সাথে ক্যারেক্টারিস্টিক্স আলাদা। তো এই মাটিকে লবণাক্ত বলার কারণটা হচ্ছে যে খুব বেশি ইনগ্রেডিয়েন্টস বা উপাদান এখানে থাকে না, আর জলসেচের দ্বারা ছাড়া এখানে চাষ করা সম্ভব হয় না, তো বারবার জলসেচের ফলে কি হয়, মাটি থেকে সব উপাদান ধুয়ে চলে যায়, যেটা ল্যাটেরাইট মাটিতেও হয়, এছাড়া সয়েলের যে একটা ইনহ্যাবিটেড সল্ট থাকে সেইটা ছাড়া আর খুব একটা বেশি ইনগ্রেডিয়েন্টস আমরা এই মাটিতে দেখতে পাই না, সেই জন্যই আমরা এটাকে লবণাক্ত মাটি বলি, মানে লবণাক্ত টাইপের আমরা অনেকটা দেখতে পাই।
আচ্ছা, এই মাটিতে দেখো স্বাভাবিক ফসফেটের পরিমাণ রয়েছে, তবে নাইট্রোজেনের ঘাটতি দেখা যায়। নাইট্রোজেনের ঘাটতি আমাদের ম্যাক্সিমাম সয়েলই দেখা যায়, শুধুমাত্র যেগুলো একটু কাদা মাটি মানে পলি মাটি টাইপের রয়েছে সেগুলো ছাড়া আমরা ম্যাক্সিমাম সয়েলেই কিন্তু নাইট্রোজেনের ঘাটতিটা দেখতে পাই। মাটির নিম্ন দিগন্তে মানে নিচের দিকে ক্যালসিয়ামের পরিমাণ বেড়ে যাওয়ায় তৈরি হয় কাঙ্কার স্তর। এই কাঙ্কার স্তরগুলি মানে ক্যালসিয়ামের দানাগুলো জমে জমে একটু ওই কাঁকড় টাইপের তৈরি হয়। এই কাঙ্কার স্তরগুলি জলের অনুপ্রবেশকে সীমাবদ্ধ করে এবং যখন সেচের মাধ্যমে জল সহজলভ্য করা হয় তখন মাটির আর্দ্রতা টেকসই উদ্ভিদ বৃদ্ধির জন্য সহজেই হয়। অ্যাকচুয়ালি ব্যাপারটা কিরকম হয় দেখো, ধরো এরকম মাটির দুটো তিনটে স্তর রয়েছে, এটা একটা স্তর রয়েছে, এটা একটা স্তর রয়েছে, এটা একটা স্তর রয়েছে। মূলত মাটির ক্ষেত্রে যে কোনো মাটির ক্ষেত্রে আমরা চারটে স্তর দেখতে পাই, এ বি সি ডি। ঠিক আছে, এ আর বি স্তর, যেটা এ মানে হচ্ছে একদম উপরের স্তর যেখানে অ্যাকচুয়ালি আমরা গাছগুলোকে দেখতে পাই, মানে যে স্তরে আমরা খোঁড়াখুড়ি করি। ঠিক আছে, বি স্তর মানে হচ্ছে যেখানে গাছগুলোর শেকড়গুলো থাকে, আর সি স্তর মানে হচ্ছে খুব কিছু কিছু গাছ থাকে যাদের শেকড় ধরো অনেক গভীর পর্যন্ত পৌঁছায়, সেই রকম গাছগুলোতে আমরা সি স্তর অব্দি দেখতে পাই। আর লাস্ট যেটা ডি স্তর, এটাকে আমরা পেরেন্টস মেটেরিয়াল বলে থাকি, মানে আদি শিলা, যেটা থেকে মূলত সেই শিলাটার মানে সেই মাটিটার উৎপত্তি ঘটে, পেরেন্টস মেটেরিয়াল বলে থাকে। তো দেখা যায় কি এই সিরোজেন বা বেলে মাটির নিচের দিকে ধরে না এখানে ক্যালসিয়ামের দানা জমে জমে ছোট ছোট কাঁকড়ের মতো এরকম আকার তৈরি করে। এই আকারগুলো ছোট ছোট কাঁকড়ের মতো হওয়ার ফলে কি হয়, যখন নিচে থেকে জলটা ঢুকে যাচ্ছে, মানে জল তো ধরে রাখতে পারে না, বালি নিজে অ্যাবজর্ব করতে পারে না, কিছুটা জল বাষ্পীভবন হয়ে বেরিয়ে চলে যায়, কিছুটা জল মাটির নিচে নেমে আসে। যখন মাটির নিচে নেমে আসে তখন এই ক্যালসিয়ামের দানাগুলো না জলটাকে আর নিচে নামতে দেয় না, এখানেই ধরে রাখে। এর ফলে সুবিধা হয় কি, যখন আমরা জলসেচ করছি চাষবাসের জন্য, ধরো জলটাকে এর মধ্যেই স্টোর করে রেখে দিল, এর থেকে আর জলটা নিচে নামতে দেয় না, ফলে উদ্ভিদের যে শেকড়গুলো মাটির গভীর অবধি যায় সেখান থেকে জলটা ক্যাচ করতেও সুবিধা হয়। আর জলসেচের সময় যখন আমাদের জল আরো বেশি সহজলভ্য হয়ে যায় তখন সেই জলের সাথে এই জলটা মিশে গিয়ে গাছের জন্য জলের বৃদ্ধিটা ঘটাতে সাহায্য করে। এই বৈশিষ্ট্যটা কিন্তু একমাত্র আমরা এই মরু মৃত্তিকা বা সিরোজেন সয়েল বা বেলে পাথরেই দেখতে পাই। তার কারণ হচ্ছে যেহেতু বেলে মাটির জল ধারণ ক্ষমতা প্রায় নেই বললেই চলে। ঠিক আছে, আচ্ছা এতে দেখো সামান্য পরিমাণে কি বলছে হিউমাসও দেখা যায়, আর মানে জৈব পদার্থ, হিউমাস মানেই হচ্ছে তার সাথে আমাদের জৈব পদার্থ আমরা দেখতে পাই, খুব বেশি না কিন্তু, মানে হিউমাস বা জৈব পদার্থ কখনো কোনো জায়গায় দেখা যায় আবার কখনো কোনো জায়গায় দেখা যায় না। তো এক কথায় যদি বলি মাটিটা কি উর্বর না অনুর্বর, তোমরা কি বলবে, কি মনে হয় মাটিটা অনুর্বর। অনুর্বর কেন? উর্বর। অনুর্বর কেন অনুর্বর? প্রথম কথা হচ্ছে আমাদের তেমন চাষ হওয়ার মতো খুব একটা বল বলো চাষবাস হয় না, জল ধারণ ক্ষমতা কম, শুষ্ক। হ্যাঁ, জল ধারণ ক্ষমতা কম আর চাষবাসটা হয় না, তার কারণ হচ্ছে যে নাইট্রোজেনের ঘাটতি রয়েছে। এছাড়া চাষবাস হতে গেলে যে প্রাইমারি লেভেলের প্রথম জিনিসটা দরকার জল ধারণ ক্ষমতা মানে ওয়াটার হোল্ডিং ক্যাপাসিটি, সেটা নেই, আর খুব একটা উপাদানও দেখা যায় না। আরেকটা বড় কথা হচ্ছে যে সমস্ত অঞ্চলে এই মাটি দেখা যায় সেখানে বৃষ্টিপাতের পরিমাণও খুব বেশি হয় না। এবার বৃষ্টিপাতের পরিমাণ খুব বেশি না হলে জলটাও পাই না, এবং ভেবে দেখো রাজস্থান বা এই যে গুজরাটের রান অফ কচ্ছ বা ধরো আমাদের পশ্চিমবঙ্গে তো কিছু কিছু জায়গায় দেখা যায়, তো সেখানে কিন্তু আমাদের জলসেচের যে খুব বিশাল কিছু ব্যবস্থা রয়েছে সেটা কিন্তু নয়। রাজস্থানে আমরা এখন ইন্দিরা গান্ধী ক্যানেলটার মাধ্যমে
কিছুটা চাষ করি, বাট ওই একটাই আমাদের সম্বল। তো সেই জন্য জলের অভাব বলতে পারো, বৃষ্টিপাতের অভাব বলতে পারো, জল ধারণ ক্ষমতার অভাব বলতে পারি, এবং বিভিন্ন চাষ করতে গেলে যে পরিমাণ ফার্টিলাইজার উদ্ভিদ কে বাড়তে গেলে যে পরিমাণ সার ফার্টিলাইজার লাগে, সেগুলো কোনোটাই আমাদের এই সয়েলে নেই। তাই এক কথায় আমরা বলতে পারি এই সয়েলটা হচ্ছে অনুর্বর। তাই বলে কি কিছুই প্রোডাকশন হয় না? হয়। কিরকম প্রোডাকশন হয়? যেমন ধরো পাঞ্জাবের সাথে রিলেশন যেগুলো রয়েছে, ধরো আমাদের এই ওপরটা যদি রাজস্থান হয়, আমাদের তো রাজস্থান এই অংশটা, আর এর ওপরটা হচ্ছে পাঞ্জাব। দেখবে ইন্ডিয়ার ম্যাপ দেখলে বুঝতে পারবে পাঞ্জাবের সাথে রাজস্থানের বর্ডার শেয়ার করছে। সেই জায়গাটাতে আমরা ওই ভাক্রানাঙ্গাল প্রজেক্ট থেকে ভালোই কিছুটা পরিমাণে জলসেচের সুযোগ পাই। তো সেই জলসেচের সুযোগে নিয়ে কিছুটা পরিমাণ অল্প হলেও গম চাষ করা হয়, কিন্তু সেটা খুব কম পরিমাণ। বাট ম্যাক্সিমাম যেটা চাষ করা হয়, যেটা চাষ করতে গেলে যেটা যত্ন লাগে না ওই গাছগুলোর, সেটা হচ্ছে জোয়ার, বাজরা, রাগি বা মিলেটস। এই মিলেটস জাতীয় ফসলের চাষ করতে গেলে মিলেটসের মানে জোয়ার, বাজরা, রাগির দাবি হচ্ছে আমাদের ওটা যত্ন নিতে হবে না, একটু মাঝে মাঝে জল খেতে দিলেই হবে, আর খুব একটা যে হাই ফার্টিলাইজারও লাগে সেটা না। তো সেই জন্য মিলেটসটা এখানে খুব ভালো প্রোডাকশন হয়। আর আমরা যেমন এখানে গমের রুটি খেতে অভ্যস্ত, গুজরাট, রাজস্থানে বা ধরো মহারাষ্ট্র যদি যাও, ওরা কিন্তু জোয়ারের রুটি, যেটাকে অ্যাকচুয়ালি চাপাটি বলে, সেইটা খেতে অভ্যস্ত। ঠিক আছে, মানে গমটা কিন্তু আমাদের এখানে বেশি প্রচলিত, ওখানে কিন্তু বেশি প্রচলিত নয়। ওরা জোয়ারের রুটি বা চাপাটিটা খেতে কিন্তু বেশি অভ্যস্ত। এছাড়া কি হয়, বেশ ভালো ভালো কিছু ফল হয় যেগুলো আমরাও খাই, যেমন ধরো খেজুর বা ডেটস, মানে সব থেকে হাই কোয়ালিটির ডেটস খেজুর এখানে হয়। আমাদের আশেপাশে গ্রাম বাংলাতেও কিন্তু খেজুর হয়। যদি কেউ বাঁকুড়া, বড় পুরুলিয়া এখান থেকে বিলং করো, তো দেখবে এখানেও কিন্তু খেজুর গাছ হয়, কিন্তু সেই খেজুরের শ্বাস ভীষণ কম থাকে। বাট অ্যাকচুয়ালি বড় সাইজের খেজুর যেগুলোকে আমরা খুব ভালো কোয়ালিটির বলি, সেগুলো কিন্তু আমরা দেখতে পাই এই ডেজার্টে হয়। তরমুজ হয় এখানে, খরমুজ বা ফ্রুটি যেগুলোকে বলি সেটা হয়, শশা হয়, মানে বেশ ভালো রসালো ফল হয়। তো দেখো খুব ড্রাই মাটি, কিন্তু ফলগুলো হয় খুব রসালো। এটার কারণ হচ্ছে প্রকৃতির ইচ্ছা, মানে যেখানে জল কম, যাতে এমন কিছু ফসল করব যেটা মানে এমন কিছু ফল প্রোডাকশন করব যেটা খেলে লোকে জল তেষ্টা কম পাবে। যেমন তুমি যদি আজকে না বিরক্তিকর ট্রেনের একটা আওয়াজ হচ্ছে, কারণ ট্রেনগুলো আজকেও অন্য লাইন দিয়ে চালাচ্ছে, মানে যে নর্মাল যে লাইন দিয়ে চালায় থার্ড লাইন দিয়ে চালাচ্ছে, আর এত হর্ন দিতে দিতে যাচ্ছে, সকাল থেকে মাথা খারাপ করে দিচ্ছে। তো আমাদের দিকে তোমরা যদি সারাদিনে মোটামুটি আমরা বলি যে আমাদের নর্মাল 3 লিটার জল খাওয়ার কথা, তো তুমি যদি সেই 3 লিটারের জায়গায় 1 লিটার জল খাও আর সারাদিন শশা খেয়ে থাকো, তোমার কিন্তু জলের লেভেলটা এক সেম থাকবে। তো এরকম সুন্দর সুন্দর ফল হয়। তাহলে এক কথায় কি বলবো, ডেটস খুব ভালো হয়, খুব সামান্য পরিমাণ গম হয়, মিলেটস খুব ভালো হয়, কিউকাম্বার খুব ভালো হয়, ওয়াটারমেলন আর খরমুজ, মানে শশা, তরমুজ, খরমুজ, খেজুর আর জোয়ার, বাজরা, রাগি, গম, এই ফসলগুলো এখানে খুব ভালো হয়। বাট এটা ছাড়া আর কোনো ক্রপস এখানে হয় না। ওকে, এই গেল আমাদের মরুভূমির মৃত্তিকা বা সিরোজেন সয়েল। এবার চলে ল্যাটেরাইট সয়েল আমাদের হয়ে গেছে। এবার আমরা চলে আসবো যে মিলেটের মধ্যে কোন চাষটা বেশি হয় এখানে? কোনটা কোনটা মিলেটের মধ্যে কোন চাষটা বেশি হয়? বাজরা? মিলেটের মধ্যে বাজরাটা বেশি হয়। মিলেটের মধ্যে অ্যাকচুয়ালি কিন্তু তিনটেই হয়, কিন্তু আমাদের বাজরার চাহিদাটা বেশি বলে বাজরাটা এখানে চাষ করা হয়। মানে রাগিটার চাহিদাটা ইদানিং বেড়েছে, কারণ রাগি থেকে যে বিভিন্ন ধরনের ওই যে কর্নফ্লেক্স থেকে শুরু করে এগুলো করা হচ্ছে। তবে জোয়ার আর বাজরাটা বেশি হয়, তার কারণ হচ্ছে আমাদের যেমন গম থেকে আটা তৈরি করা হয়, বাজরা থেকে ওরকম আটা তৈরি করা হয়, যেটা বাজরার আটা বলা হয়, যেখান থেকে অ্যাকচুয়ালি চাপাটি গুলো তৈরি হয়। সেগুলো কিন্তু মোটা মোটা হয়, আর গমের মতো কিন্তু টেস্টি হয় না, কিন্তু আহ খুব উপকারী। মানে উপকারী মানে হচ্ছে ক্যালোরি কম, বাট পেট ভরা বেশি। যেমন ওটস, ওটসটা দেখো এখন গম থেকেও হয়, বাজরা থেকেও হয়, 2-3 ধরনের ওটস পাওয়া যায়। তো এগুলোকে বলা হয় শরীরের জন্য খুব উপকারী, মানে ফ্যাট নেই, পরিমিত ক্যালোরি আছে, সব আছে।
তো বাজরা আর জোয়ার এই দুটো আমরা বেশি চাষ করি, বাজরাটা বেশি হয় তার মধ্যে। রাগিটার চাহিদা আমাদের কম, তাই করা হয়, কিন্তু তিনটেই ওখানে প্রোডাকশন ভালো হয়, ঠিক আছে, ভালো করা যায়। এবার যখন যেটার চাহিদা থাকে সেই অনুযায়ী আমরা চাষটা করে থাকি। আচ্ছা, এরপরে আসছে যেটা, সেটা হচ্ছে লবণাক্ত এবং ক্ষারীয় মাটি। মাঝখানে কয়টা বাদ দিয়েছি, সেটা পরে আসছে। লবণাক্ত মাটিটাই প্রথম আসে। আচ্ছা, তোমরা আমাকে বলো, লবণাক্ত মাটি ভারতের কোথায় দেখা যায়, কোথায় দেখতে পাবো বলো তো? সুন্দরবন অঞ্চলে। সুন্দরবন বলতে কোচ পারি, ঠিক আছে। আচ্ছা, সুন্দরবন ছাড়া কি অন্ধ্রপ্রদেশে দেখা যাবে না? অন্ধ্রপ্রদেশও দেখা যাবে? অন্ধ্রপ্রদেশ কেন অন্ধ্রপ্রদেশে কেন দেখা যাবে ম্যাম, বলো তো? সমুদ্র কোস্টাল উপকূলে বেশি দেখা যায় উপকূল ম্যাডাম। অঞ্চলে। হ্যাঁ, একদম কোস্টাল এরিয়াতে কোস্টাল এরিয়া। গুজরাটের দিকে তাহলে অ্যাকচুয়ালি সুন্দরবনটা আমরা সবসময়তেই কেন বেশি বলি, সুন্দরবনে লবণাক্ত মাটির পরিমাণটা সর্বাধিক। ভারতের মধ্যে সুন্দরবনে লবণাক্ত মাটির পরিমাণটা সর্বাধিক, বা ম্যানগ্রোভের এরিয়াটা সর্বাধিক বলতে যখনই কোনো ম্যানগ্রোভ বা আমাদের লবণাক্ত মাটির কথা আসে আমরা বলে দিই সুন্দরবন। বা সুন্দরবন ছাড়াও দেখো, এই গুজরাট থেকে শুরু করে মহারাষ্ট্র, গোয়া মিলিয়ে আমরা যে সেই টোটাল 9টা কোস্ট লাইন করেছিলাম মনে আছে, যেখানে আমরা ম্যানগ্রোভ ফরেস্ট দেখতে পেয়েছিলাম, যে 9 ধরনের ম্যানগ্রোভ ফরেস্ট দেখা গেছিল। এই 9টা স্টেটেই কিন্তু আমরা লবণাক্ত মাটি দেখতে পাই, ঠিক আছে, মানে যেটাকে আমরা বলতে পারি স্যালাইন সয়েল। বাট এটা ছাড়াও আমরা বিহার, ইউপি, পাঞ্জাব, হরিয়ানাতে ওয়ান টাইপ অফ স্যালাইন সয়েল দেখতে পাই, যেটাকে অ্যাকচুয়ালি ক্ষারীয় মৃত্তিকা বলে এখানে আমরা আইডেন্টিফাই করছি। সেটা কিরকম, দুটোর মধ্যে কিরকম ডিফারেন্স দেখো। ডিফারেন্সটা হচ্ছে যে আমরা যে কোস্টালে যে স্যালাইন সয়েলটা দেখতে পাচ্ছি, সেটা স্যালিনিটিটা আসছে সমুদ্র থেকে, মানে দিনে দুবার জোয়ার ভাটা হচ্ছে, সেই জোয়ারের ফলে জলটা এসে মৃত্তিকায় মিশছে, সেই জলের সাথে যে নুনটা ডিপোজিট হচ্ছে, তার ফলে ওই মাটিটা স্যালাইন হয়ে পড়ছে, এবং তার স্যালিনিটির পরিমাণ, মানে সেই নোনা ভাবটার পরিমাণ কিন্তু যথেষ্ট পরিমাণে বেশি। কিন্তু বিহার, ইউপি, পাঞ্জাব, হরিয়ানাতে কোনো ওয়াটার বডি নেই, বিশেষ করে কোনো ওশেনিক বডি নেই। ওয়াটার বডি নেই বললে ভুল হবে, কোনো ওশেনিক পার্ট নেই। তাহলে সমুদ্রের নোনা জল ওখানে ডিপোজিট হওয়ার মতো কোনো চান্স নেই। তাহলে সেখানে কিভাবে মৃত্তিকাটা নোনা হয়ে যাচ্ছে না, আমাদের ইউপি, বিহার, পাঞ্জাব, হরিয়ানাতে একটা মাটির ওপরে এতবার বছরে চাষ করা হয়, মানে ধরো নর্মালি আমাদের 3টে সিজন বলি ক্ষারীয়, মানে ঋতু অনুযায়ী 3টে সিজন বলি চাষে। বাট দেখা যাচ্ছে এই জায়গাগুলোর মৃত্তিকা পলিমাটি তো এত উর্বর যে শর্ট টাইমে যে সমস্ত ফসলগুলো হয়, সেটা সবজিও হতে পারে, সবসময় যে খাদ্যশস্যই হতে হবে সেটা না, তো সেইগুলোকে প্রোডাকশন করে বছরে 5বার চাষ করছে। তো এত মাত্রাতিক তো একটা মাটিতে চাষ করছে, এবং তা চাষ করতে গেলে জলসেচ লাগছে। এর ফলে কি হচ্ছে, মৃত্তিকা থেকে সমস্ত মিনারেলস ইউজ হয়ে যাচ্ছে, এবং অতিরিক্ত জলসেচের কারণে ওপরের লেয়ারে যত মিনারেলস থাকছে সেটা ধুয়ে বেরিয়ে চলে যাচ্ছে। এবার যেটা পড়ে থাকছে সেটা কি, মানে ইনহ্যাবিটেন্ট যে সল্ট, মানে সয়েলের নিজস্ব কিছু লবণ থাকে, সেটা কেন পড়ে থাকছে না, তার ডেনসিটি বেশি, ঘনত্ব বেশি বলে ধুয়ে বেরিয়ে যাচ্ছে না। তো তখন সেই মৃত্তিকাটা অ্যাকচুয়ালি ওয়ান টাইপ অফ স্যালাইন সয়েল হয়ে যাচ্ছে। বাট কোস্টাল রিজিয়নের স্যালিনিটির সাথে কিন্তু এর স্যালিনিটি পাওয়ারের অনেক ডিফারেন্স, মানে এর স্যালিনিটি তুলনা অনেক কম। অ্যাকচুয়ালি তখন সেটা একটা ক্ষারীয় টাইপের, কিরকম বলবো, মানে অনুর্বর মৃত্তিকায় পরিণত হয়েছে। তো সেই মৃত্তিকাগুলোকে আইডেন্টিফাই করার জন্য দেখো আমরা বিভিন্ন নাম দিয়েছি, কি কি, রেহ, উষার, কালার, রাকার, থুর, চোপার। এগুলি প্রধানত রাজস্থান, হরিয়ানা, পাঞ্জাব, ইউপি, বিহার, মহারাষ্ট্রে পাওয়া যায়।
মানে রাজস্থান, হরিয়ানা, পাঞ্জাব, ইউপি, বিহারে কিন্তু কোনো ওশেনিক পাত নেই। তা সত্ত্বেও আমরা এই অতিরিক্ত চাষ এবং অতিরিক্ত জলসেচের ফলে যে একটা ক্ষারীয় টাইপের মৃত্তিকায় পরিণত হয়, বা একটা সমস্ত কিছু মিনারেলস ইউজড হয়ে যায় বা ধুয়ে চলে যাওয়ার পরে যে ইনহ্যাবিটেন্ট সল্টটা পড়ে থাকে, তখন সেই মাটিটাকে আমরা লবণাক্ত মাটি বলি। সেইটার সাথে আমাদের কোস্টাল এরিয়া লবণাক্ত মাটির অনেক ডিফারেন্স, তাই আলাদা করার জন্য এই নামগুলো আমরা ব্যবহার করি। তো এক কথায় বলতে পারো এগুলো হচ্ছে অ্যানাদার নেম অফ আমাদের স্যালাইন সয়েল। তো যে কোনো একটা নাম দিয়ে, যেমন রেগুর বলতে কোন মাটি বুঝি, এটা বহুবার পরীক্ষাতে এসেছে। তো সেরকমই এখানে যে কোনো একটা নাম দিয়ে কিন্তু আমাদের পরীক্ষাতে আসতেই পারে যে এই নামগুলো বলতে অ্যাকচুয়ালি আমরা কোন সয়েলকে বুঝি। ওকে, আর এটা কোথায় দেখতে পাবো, এক কথায় বলে দিতে পারি পশ্চিমবঙ্গের সুন্দরবনে বেশি দেখা যায়, তাছাড়া যে কোনো কোস্টা, দেখো পশ্চিম গুজরাট, পশ্চিম উপকূল, এইসব তো আমাদের ভাগ না করে যদি আমরা এক কথায় বলে দিই যে ভারতের কোস্টাল রিজিয়ান, এনি কোস্টাল রিজিয়ান, এছাড়া পশ্চিমবঙ্গের সুন্দরবন সেটাও কোস্টালের মধ্যে পড়ে, তাছাড়া এই জায়গাগুলো মানে যেখানে আমরা আলাদা করে নামে ডাকছি, এই হচ্ছে আমাদের লোকেশন অফ স্যালাইন সয়েল। এছাড়া আমরা কি দেখতে পাচ্ছি, সোডিয়াম ক্লোরাইড, সোডিয়াম সালফেট এই মাটিতে বেশি পরিমাণে উপস্থিত থাকে, কারণ নুন বেশি তাই সোডিয়াম ক্লোরাইড, সোডিয়াম সালফেট থাকে। এখানে খুব একটাও ফসল হয় না, তার কারণ হচ্ছে ফসল মানে নোনা, তো নোনা মাটিতে আর কি করে গাছ হবে, মানে ফুড ক্রপস তো হয়ই না, কারণ নুনের জন্য এখানে তেমন শস্য বা ফসল কিছুই হয় না। কিন্তু স্পেসিফিক কিছু জিনিস হয়, যেমন বলতো পুরী দীঘা ঘুরতে গেলে আমরা কি কিনে খাই? পুরী দীঘা ঘুরতে গেলে আমরা বাদাম, বাদাম, কি বাদাম? কাজু বাদাম। কাজু বাদাম। তাহলে অ্যাকচুয়ালি নোনা মাটিতে, এক মিনিট দাঁড়াও, চার্জারটা দাও। অ্যাকচুয়ালি নোনা মাটিতে খুব বেশি পরিমাণে কি হয়, কাজু বাদাম হয়, ঠিক আছে। এছাড়া কি হয়, বিটেল নারকেল নারকেল হয়, রাইট, নারকেল হয়। এছাড়া হচ্ছে সুপারি, বিটেল নাট, ঠিক আছে। এখানে তো জল পড়েছে, দেখো এই বোতলটা থেকে আমার ল্যাপটপটায় জল লেগে গেছে। বিটেল নাট মানে সুপারি, পান পাতা, বিটেল লিফ। দেখবে আমাদের সামান্য যদি দীঘাতে ঘুরতে যাও, দীঘা আর উড়িষ্যার যে বর্ডার, যেটাকে ওই উদয়পুর বিচ, তালসারি বিচ, ঠিক আছে, এরকম জায়গাটা বলি, ওখানে দেখবে অনেক পানের বরজ দেখা যায়। এবং আমাদের পশ্চিমবঙ্গের মধ্যে পূর্ব মেদিনীপুর কিন্তু পান প্রোডাকশনে প্রথম স্থান অবস্থান করে। তো এই বিটেল লিফ বা পান এবং সুপারি, এরা কিন্তু ক্ষারীয় মানে লবণাক্ত মাটি ছাড়া হয় না। তো প্রত্যেকটা মাটিরই কিছু কি বলবো, মানে বিশেষ বিশেষ বৈশিষ্ট্য, প্রত্যেকটা মাটিরই কিছু বিশেষ বিশেষ বৈশিষ্ট্য থাকে। যেমন ধরো আমাদের কোথাও ধান ভালো হয়, কোথাও পাট ভালো হয়। তো সেই ক্ষেত্রে দেখা যায় আমাদের লবণাক্ত মাটিতে ফসল ভালো হয় না, কিন্তু ক্যাশিউ নাট, কোকোনাট, সুপারি, বিটেল লিফ এগুলো কিন্তু ভালো হয়। ইভেন এগুলো এই মাটি ছাড়া অন্য মাটিতে আবার হয় না, ঠিক আছে। এবং আমরাও যদি আশেপাশে, মানে তোমাদের বাড়িতেও হয়তো কারো নারকেল গাছ আছে, আমার বাড়িতেও আছে, বা ধরো কারোর বাড়িতে হয়তো সুপারি গাছ আছে, যেটা আমার বাড়িতেও আছে, যদি সেখানেও দেখতে চাও, দেখবে সেখানে সেই গাছ লাগাতে গেলে মাটি খুঁড়ে কিন্তু প্রথমে নুন দিতে হয়, এটা নিয়ম, কারণ ওরা নুনটা পছন্দ করে, মাটিতে একটু লবণাক্ত হলে ওদের বৃদ্ধিটা অনেকটা তাড়াতাড়ি পরিমাণে ঘটে। ওকে, তো এই গেল আমাদের মোটামুটি লবণাক্ত মাটি বা ক্ষারীয় মৃত্তিকা, যেটাকে আমরা বলি। আচ্ছা, এরপরে চলে আসি আমরা যেটাতে আসবো পার্বত্য মাটি। পার্বত্য মাটির সাথে একসাথে পড়বো ল্যাটেরাইট পড়েছি, পার্বত্য, দাঁড়াও, পার্বত্যর সাথে কি আমাদের ফরেস্ট? ম্যাম এখানে দেখলাম দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুটা বলেছেন, ওটা অনেকটা প্রভাব বিস্তার করে নাকি? আরেকবার বলো না বাবু, কি বললে? এখানে দেখলাম দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর ফলেও লবণতাটা বৃদ্ধি পেয়েছে ওই পাঞ্জাব হরিয়ানা জায়গাগুলো। দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর ফলে বৃদ্ধি পেয়েছে, তার কারণ হচ্ছে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু যখন বৃষ্টি হয় ধুয়ে নিয়ে চলে যায়। আর দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু নর্মাল বৃষ্টি ওখানে ঘটায় না, একটু বেশি বৃষ্টি ঘটায়।
মানে ওই কখন সেপ্টেম্বর মাসে তখন চাষটা হয়, ওই মাটির সাথে ধুয়ে নিয়ে চলে যায়, ঠিক আছে। সেই জন্য এবারে মৌসুমী বায়ুর প্রভাব বিস্তারটা কিভাবে ঘটাতে পারে, বৃষ্টি ঘটাবে, বৃষ্টির ফলে উপরে যে মিনারেলস গুলো আছে ধুয়ে নিয়ে চলে যাবে, এটাই ওটার প্রভাব বিস্তার করে, ঠিক আছে। আচ্ছা, এরপরে চলে আসি আমরা মৃত্তিকার মধ্যে প্রভাব, মানে পার্বত্য মৃত্তিকা। আচ্ছা, এটার সাথে একটুখানি অ্যাড করে নাও, এটার সাথে অ্যাড করো যেটা, সেটা হচ্ছে বনভূমির মাটি বা ফরেস্ট সয়েল, পার্বত্য মাটি এবং বনভূমির মাটি। কারণ আমরা অনেক পার্বত্য অঞ্চলে একসাথে বনভূমিকে দেখতে পাই, তো যেখানে পার্বত্য মাটি দেখতে পাই সেখানে বনভূমির মাটিও আমরা দেখতে পাই, সেই জন্য বনভূমির মাটি এবং পার্বত্য মৃত্তিকা আমাদের একসাথেই সবসময় এটা থাকবে, ঠিক আছে। আচ্ছা, এখানে অ্যানাদার নেমটা দেওয়া নেই, আমি বলে দিচ্ছি, একটুখানি লিখে নাও যে পার্বত্য মাটিকে আমরা মোটামুটি বলে থাকি চার্নোজেম সয়েল, ঠিক আছে। ইংলিশেও বলি চার্নোজেম, বাংলাতেও চার্নোজেম বলি, বাট বাংলাতে আমরা এটাকে আবার বলি চুন মিশ্রিত পাহাড়ি দোআঁশ মাটি, যেটা স্পেসিফিক্যালি আমাদের দার্জিলিং এ দেখা যায়, ঠিক আছে। চার্নোজেম, যেটাকে আমরা পার্বত্য মাটি হিসেবে চিহ্নিত করছি। অ্যান্ড পর্জল, PODZOL, পর্জল সয়েল। পর্জল মানে হচ্ছে যেখানে পাহাড়ও রয়েছে তার সাথে বনভূমিও রয়েছে, বনভূমি সেই মাটিটাকে আমরা বলি পর্জল মাটি। তো পাহাড়ি মাটির যদি অ্যানাদার নেম বলো তাহলে চার্নোজেম বলতে পারো, যার বাংলা হচ্ছে চুন মিশ্রিত পাহাড়ি দোআঁশ মাটি। যদি ফরেস্ট সয়েল বা বনভূমি মাটির অ্যানাদার নেম বলতে চাও তাহলে বলতে পারো পর্জল মাটি। আচ্ছা, এই মাটিটার ক্ষেত্রে যেটা আমরা দেখতে পাই যে এখানে বৃষ্টিপাত যথেষ্ট পরিমাণে হয়, কারণ আমাদের পাহাড়ি অঞ্চলে যেখানেই এই ধরনের মাটিগুলো দেখা যায়, যেমন ধরো হিমালয়, এই যে হিমালয়ের তুষারাবৃত অঞ্চল, এছাড়া ধরো আমাদের পশ্চিমঘাট, পূর্বঘাট যেখানে পাহাড় রয়েছে দেখা যায়, সেখানে কিন্তু যথেষ্ট পরিমাণে বৃষ্টি হয়। এবং এই চারনোজেম মাটিটার মেন বৈশিষ্ট্য হচ্ছে এটা আমাদের দার্জিলিং এ দেখা যায়, এবং এই মাটিটা ফেমাস তার কারণ এই মাটিতেই আমাদের ওয়ার্ল্ড ফেমাস দার্জিলিং টি হয়। দেখবে আমরা আগে যত মাটি পড়েছি, চা কিন্তু আমরা অনেক রকমের মাটিতে হয় পড়েছি, যেমন একটা ল্যাটেরাইট সয়েলে চা হয়, যে চাটা ধরো আমাদের পশ্চিমবঙ্গে পুরুলিয়ার অযোধ্যা পাহাড়ে হচ্ছে, পশ্চিমঘাটে হচ্ছে, তামিলনাড়ুর নীলগিরিতে হচ্ছে, যার কোয়ালিটি খুব একটা ভালো নয়। এছাড়া আসামে চা হয়, হাই কোয়ান্টিটি হয়, সেটা কিন্তু পলি মাটিতে হয়, মানে আসামের যে পলি মাটি তাতে হয়। কিন্তু এটা ওয়ার্ল্ড ফেমাস দার্জিলিং টি, ফেমাস ফর ফ্লেভার, সেটা কিন্তু হয় আমাদের চার্নোজেম সয়েলে, ঠিক আছে। এই চার্নোজেম সয়েলটা আমাদের স্পেসিফিক্যালি দেখা যায় দার্জিলিং এ, যেখানে প্রচুর বৃষ্টি হয়, বছরে প্রায় 250 সেন্টিমিটার বৃষ্টি হয়, কখনোই গরম, খুব বেশি গরম পড়ে না, মোটামুটি 25 ডিগ্রির মধ্যে টেম্পারেচার হাইয়েস্ট থাকে, তার জন্য সেখানে ওই চাটা আমরা দেখতে পাই, ঠিক আছে। এছাড়া যে এই ধরো পশ্চিমঘাট, পূর্বঘাট বা হিমালয়ার বাকি অংশগুলোতে আমরা এই পর্জল সয়েলটাতেও দেখতে পাই। এখানে আমরা মোটামুটি যদি এক কথায় বলি মাটিটা উর্বর, কারণ মাটিটাতে জল ধারণ ক্ষমতা যথেষ্ট বেশি, যেখানে যেখানে দেখা যায় সেখানে সেখানে বৃষ্টিপাতের পরিমাণটাও ভালো হয়, তাই জল ধারণ ক্ষমতাও বেশি, এবং ভালো বিশেষ কিছু ফসল হয়, যেমন ধরো দার্জিলিং চা, কমলা লেবু, আপেল, হিমালয়ের স্যাফরন বা স্পাইস, ঠিক আছে। তাছাড়া আমাদের বিভিন্ন ধরনের ফল, এরকম প্রচুর ভালো ভালো কিছু আমরা ফলমূল এই মৃত্তিকাতে দেখতে পাই, এবং মৃত্তিকাটা যথেষ্ট কিন্তু উর্বর, জল ধারণ ক্ষমতাও রয়েছে। যেমন আমাদের কাশ্মীরের গোল্ডেন আপেল, হিমাচলের আপেল, দার্জিলিং এর লেবু, কমলা লেবু, তারপরে ধরো আমাদের দার্জিলিং টি, কাশ্মীরের স্যাফরন, যেগুলো কিন্তু আর কোথাও হয় না, স্পেসিফিক্যালি এই মাটিতে হয়, এবং এগুলো খুব ইকোনমিক্যালি হাই প্রোডাক্ট, মানে আমরা ইন্টারন্যাশনাল মার্কেটে বিক্রি করি। লাস্ট যে সয়েলটাতে যাব সেটা হচ্ছে আমাদের পিটি সয়েল বা মার্সি সয়েল, এটাকে বাংলায় বলতে পারো
জলাভূমির মাটি। মার্সিটা কিন্তু ইংলিশ শব্দই, এটাকে বাংলায় আমরা বলি জলাভূমির মাটি। আচ্ছা বলো তো, পুকুর তো সবাই দেখেছো, ধরো পুকুরের জল যদি শুকিয়ে যায় তাহলে সেখানে কি ধরনের মাটি থাকবে? পুকুরের জল যদি শুকিয়ে যায় তাহলে সেখানে কি ধরনের মাটি থাকবে? যেমন কালো কালো মাটি, এটা পাক জাতীয় কালো, কালো 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 পাঁক মাটি, মাটি। হ্যাঁ কালো কালো পাক জাতীয়, পাক পাক জাতীয় গন্ধ। রাইট। তো এই কালো কালো পাক জাতীয় মাটিটাকে অ্যাকচুয়ালি আমরা বলছি যে মার্সি সয়েল বা পিটি সয়েল। এটা কি কোথায় দেখা যায়? দেখো, এটা মেইনলি দেখা যায় কেরালায়। তার কারণ হচ্ছে কেরালাতে প্রচুর পরিমাণে লেগুন বা ব্যাকিশ ওয়াটার রয়েছে, যেগুলোতে বছরে 7 মাস মতো জল থাকে, বাকি সময় জল থাকে না। তো ধরো বাকি সময় জল না থাকলে ওগুলোতে শুকিয়ে যায় জল, এবারে পুকুরের মতো তলায় একটা পাঁক জাতীয় মাটি দেখা যায়, সেটাই কিন্তু অ্যাকচুয়ালি পিটি সয়েল বা মার্সি সয়েল। এটা ভারতে সব থেকে কম পরিমাণে দেখা যায়। এটাতে এখানে ভারী বৃষ্টিপাত এবং উচ্চ আর্দ্রতাযুক্ত অঞ্চলে পাওয়া যায়, বাট বছরের 7 থেকে 8 মাস জল থাকে, বাকি সময় জল থাকে না। যেটা কেরালাতে মেইনলি দেখা যায়, বাদ বাকি বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে দেখা যায় ভারতে। কিন্তু ভারতে সব থেকে কম এই মাটি দেখা যায়, সব থেকে বেশি কিন্তু পলি মাটি দেখা যায়। এখানে কিন্তু ভালো উদ্ভিদের বৃদ্ধি হয়, কারণ পাঁক জাতীয় কাদা মাটি, তো তাই উদ্ভিদের বৃদ্ধি হয়। এবং মোটামুটি আমাদের ছড়িয়ে গেলে মানে হচ্ছে যখন আমাদের বর্ষা চলে যায়, তখন আমাদের এই মাটিগুলো একটুখানি আশেপাশে ছড়িয়ে যায়, তখন আমরা একমাত্র ধান চাষটা করতে পারি। কারণ পাঁক জাতীয় মাটিতে ধান চাষ ছাড়া আর কোনো চাষ হওয়া সম্ভব নয়। যেহেতু পাঁক টাইপের মাটি, তাই এই মাটি হিউমাসে সমৃদ্ধ থাকে, তাই এটা উর্বর, জল ধারণ ক্ষমতাও বেশি থাকে। দেখো, দক্ষিণ উত্তরাখণ্ড, বিহারের উত্তরাংশ, পশ্চিমবঙ্গ, উড়িষ্যা, তামিলনাড়ুর উপকূলবর্তী এলাকা, এখানে এই যে জায়গাগুলো দেওয়া রয়েছে, এগুলোতে কিন্তু মানে ছড়িয়ে ছিটিয়ে স্ক্যাটারলি দেখা যায় এই মাটি, বাট মেনলি দেখা যায় কেরলে, এবং টোটাল পরিমাণে ভারতে সব থেকে কম পার্সেন্টেজে এই মাটিটা দেখা যায়। ঠিক আছে, তাহলে এই টোটাল গেল কিন্তু আমাদের 8 রকমের মাটি। এর থেকে কোনো এক্সট্রা ইনফরমেশন অন্য কোনো জায়গা থেকে সংগ্রহ করে পড়ার দরকার নেই, কারণ আমাদের পরীক্ষার জন্য যে সমস্ত পরীক্ষা আমাদের ফোকাস, তার জন্য যথেষ্ট। 3টে পয়েন্ট এখান থেকে হাইলাইট করে তোমরা মনে রাখবে, কোন মাটিতে কোন ফসল হচ্ছে, কোন মাটি কোথায় দেখা যাচ্ছে, আর যদি কোনো মাটির অ্যানাদার নাম থাকে, যেমন ধরো রেগুর মানে ব্ল্যাক সয়েল বুঝি, স্যালাইন সয়েলের অ্যানাদার কোনো যে নামগুলো রয়েছে, এগুলো পরীক্ষাতে মানে আমাদের স্ট্যাটিক জিকে হিসাবে পরীক্ষাতে সব থেকে বেশি আসে। এছাড়া ধরো মিসলেনিয়াস টাইপের পরীক্ষাগুলোতে, ওই ধরো রেড বা সিজিএল, সিএইচএসএল, এই ধরনের পরীক্ষাগুলোতে যে রেড সয়েল কেন রেড, ব্ল্যাক সয়েল কেন ব্ল্যাক, এই যে উপাদানগুলো রয়েছে, তার জন্য তার জন্য ওই, এরকম কারণগুলো আমাদের পরীক্ষাতে আসে। বাট ক্লার্কশিপ টার্কশিপে কিন্তু ওই কোন ধরনের ফসল কোন মাটিতে ভালো হয়, কোথায় দেখা যায়, এগুলো বেশি আসে, এবং তার অ্যানাদার নাম, এগুলো বেশি আসে। আর ডাব্লিউবিসিএস যদি বলো হয় সব আসে। ডাব্লিউবিসিএস যদিও আমাদের এই ব্যাচের ফোকাস নয়, কিন্তু ডাব্লিউবিসিএস করতে গেলে সেখান থেকে সমস্ত পার্ট থেকে প্রশ্ন আসতে পারে প্রিলিমিনারিতে। ওকে, তো টোটাল আমাদের 8টা মাটি কমপ্লিট, আর কিন্তু আমাদের মাটির কোনো অংশ নেই। এবার আমি তোমাদের এই মেটেরিয়ালসটা আজকেই পাঠিয়ে দেবো, ক্লাসটাও আজকে রাতে পাঠিয়ে দেবো। আচ্ছা, তোমাদের কোনো জিজ্ঞাসা থাকলে বলো আমাকে। ম্যাম বলো। বলছিলাম, আমাদের নর্থ কোস্ট যে আছে তার মধ্যে একমাত্র গুজরাট কোস্ট এখানে লবণ তৈরি হয়। গুজরাট কোস্টে কিভাবে লবণ তৈরি হয়? অনেক সব কোস্টে লবণ তৈরি হতে পারে, মানে গুজরাট কোস্টে স্পেসিফিক কেন জিজ্ঞেস করছো? নাকি গুজরাটে লবণ কিভাবে তৈরি হয় জিজ্ঞেস করছো? কোনটা? মানে যেটা আমরা খাই, যে নুনটা? হ্যাঁ ম্যাম, যে নুনটা আমরা খাই ওটা আমরা যে কোনো কোস্টের জল থেকেই করতে পারি, কারণ লবণাক্ত জল থেকে, মানে সমুদ্রের জল থেকে ওটা তৈরি করার প্রসেস প্রথম গান্ধীজি আবিষ্কার করেছিল, সেটা তোমরা হিস্ট্রিতে পড়েছো। তো সেই ম্যাম ডান্ডিতে, গুজরাটের ডান্ডিতে। গুজরাটের ডান্ডিতে, রাইট। তো সেটা তোমরা হিস্ট্রিতে পড়েছো, এবং সেই টেকনোলজিটা
ডেভেলপমেন্ট বা সেই ইন্ডাস্ট্রি ডেভেলপমেন্ট গুলো গুজরাটে হয়েছে, তাই ওখানে ডেভেলপ করেছে। এর মানে এটা নয় যে গুজরাটেই শুধু করা যায়, বাকি কোস্ট গুলো থেকে করা যায় না, যে কোনো কোস্ট থেকেই করা যাবে, এবং এখন যে কোনো কোস্ট থেকেই করে। ইভেন আমাদের পশ্চিমবঙ্গ এখন সল্ট প্রোডাকশন হয়, মানে পশ্চিমবঙ্গের মানে এটা এখন খুব একটা মানে বিশাল কিছু ব্যাপার নয়। সমুদ্রের জল থেকে তুলে সেই জলটাকে ছেঁকে নুন তৈরি করাটা এটা এখন একটা মামুলি টেকনিকের ব্যাপার, ঠিক আছে। তো যেহেতু সুপ্রাচীন কাল থেকে গুজরাটে হয়ে এসেছে, তাই ওখানে টেকনোলজিটা ডেভেলপ করেছে বেশি। আর এখন বরং বলতে পারো, এখন মানে ইদানিং আমরা বিগত 5 বছর ধরে যেটা দেখছি, 5-6 বছর ধরে এই নুনের ব্যবহার কমে এসেছে। কারণ এই নুন খেলে আমাদের শরীরে নাকি অনেক রকমের ক্ষতি হয়। এখন কিন্তু যদি তুমি ডাক্তারের প্রেসক্রাইব করো তাহলে নুন ছাড়া খেতে বলে, আর যদি নুন খাও তাহলে হচ্ছে রক সল্ট খেতে বলে। দেখবে এখন বিভিন্ন জায়গাতে হিমালয়ান রক সল্ট বা টাটার প্রোডাক্টেরও রক সল্ট পাওয়া যায়। রক সল্ট মানে হচ্ছে একটা পাললিক শিলা, যেটা সেডিমেন্টারি রক, মানে যেটা হিমালয় থেকে একটা পাওয়া যায়। ওই শিলাটাকে যেমন বিট নুন যেমন দেখতে হয় ওরকম হয়, ওটা ডাস্ট করে খেতে হয়। আমাদের নুনের মতো টেস্ট হয় না, বাট ওটাতে প্রচুর পরিমাণে নাকি মিনারেলস থাকে, এটা শরীরের খুব উপকার। আরেকটা হচ্ছে সন্দক লবণ, যেটা আমরা অনেক সময় পুজোর সময় ব্যবহার করি। আমাদের বাঙালিরা বা হিন্দুরা দেখবে পুজোর সময় এই নুন ব্যবহার করে না, সন্দক লবণ ব্যবহার করে। ওটাও সেডিমেন্টারি রক বা পাললিক শিলা, ওটাও দশকর্মার দোকানে কিনতে পাওয়া যায়। ওটাও নাকি শরীরের জন্য খুব উপকার। মানে এই যে হ্যাঁ ম্যাম, ওগুলো বাজার থেকে আনার পরে গুঁড়ো করতে হয়। হ্যাঁ, গুঁড়ো করতে হয়, গুঁড়ো করে খেতে হয়। কিন্তু আমাদের নুনের এই নুনগুলো খেতে বন্ধ করছে কেন? মানে আয়োডাইজ সল্ট বলে? না, আমাদের আয়োডিন শরীরে দরকার। মানে যতটুকু খেলে আমাদের শরীরে আয়োডিনটাও দরকার, কিন্তু মানে এখন আমাদের মানে যেটা মানে ভারতের সমস্যা, সেটা হচ্ছে নুনটা নুন থাকে না, যেমন চিনিটা চিনি থাকে না, মানে তার সাথে এতটাই ভেজাল মেশায় যে তাতে আর আয়োডিনটা আমাদের শরীরে অ্যাবজর্ব করে না। সেই জন্য ডাক্তার বলে এই নুনটা খেতে বন্ধ করে। যেমন চিনি খাওয়া সব বন্ধ করে দেবো, কারণ চিনিটা যেমন স্যাকারিনের মতন মানে মিক্স করছে। হ্যাঁ মিক্স করে, এবং বোঝা যায় না, মানে দানাগুলো ওরকমই ক্রিস্টাল ছোট ছোট দানা হয়, বোঝা যায় না। তো সেই জন্য আর বলছে কেক তৈরিতে যেমন দেয় স্যাকারিন, যেটা রাইট, কেক তৈরিতে দেয়, সেই জন্য কেক অ্যাকচুয়ালি খাওয়া, পেস্ট্রি খাওয়া ক্ষতিকর। অতিরিক্ত স্যাকারিন খাওয়া খুব ক্ষতিকর। আর মানে সুগার আর সল্ট যদি না খাওয়া যায় তাহলে ডাক্তারদের বক্তব্য অনেক রোগ আমাদের হয় না। এবার সল্টের যে আয়োডিনটা আমাদের পাওয়া দরকার, সেটা নাকি আমরা অন্য খাবার থেকে ইনট্যাক্ট করে ফেলি। তো সেই জন্য সল্ট না খেলেও আমাদের হয়। কিন্তু যদি আমরা ওই সল্ট গুলো খাই, যেটা বাইরে ইউরোপিয়ান কান্ট্রিতে কিন্তু এই সল্ট তো তৈরি হয় না, ওরা রক সল্ট খায়। রক সল্টে অনেক রকমের মিনারেলস থাকে, যেমন আয়রন থাকে, অনেক রকমের থাকে, যেগুলো শরীরে ইনট্যাক্ট করলে শরীরের উপকার। তা আমরা ওই খেয়ে আর থাকতে পারবো না, ছোট থেকে খেয়ে অভ্যস্ত। যেমন সত্যি কথা বলতে, যদি একদম ছোট সদ্যজাত বাচ্চাকে অভ্যাস করানো যায় ওই সল্ট খাওয়া, সে কিন্তু ওটা খেয়ে অভ্যস্ত হয়ে যাবে। আমরা যেহেতু খেয়ে অভ্যস্ত, আমাদের ওর টেস্ট লাগে না। এবং মানে আমাকে যেমন ডাক্তার বলেছিল যে বাচ্চার 5 বছর পর্যন্ত চেষ্টা করবেন যতটা কম নুন আর চিনি দিয়ে খাবার তৈরি করা যায়, কারণ ওদের তো মুখের টেস্ট তৈরি হয় না। তো আপনি যেটা খাবেন সেটাতেই কিন্তু ওরা অভ্যস্ত হয়ে যাবে। যত কম নুন চিনি খাবেন বাচ্চা তাড়াতাড়ি তত সুস্থ থাকবে। তো আমি চেষ্টা করি যতটা নুন, মানে যেমন ধরো ডিম ভাজলে আমি নুন দিই না, এখনো পর্যন্ত দিই না। মানে ওদেরকে ডিম ভেজে দিই, নুন ছাড়া ভেজে দিই, ওরা কিন্তু খেয়ে নেয়, আরামসে খেয়ে নেয়। বাট আমরা কি খেতে পারবো? খেতে পারবো না, কারণ ওদের ছোট থেকে ওই ভাতটা হ্যাবিট হয়ে গেছে, ওরা খেয়ে নেয়। তো আমরা মানে আমাদের তো ওই নুন চাই, ঠিক আছে, এই আর কি। তো আজকে পড়াটা বোঝা গেছে? হ্যালো ম্যাম। বলো। ম্যাম বলছি জম্মু কাশ্মীরের ওখানে কোন মৃত্তিকা দেখা যায়? কোন মৃত্তিকা? মৃত্তিকা বলছো তো? হ্যাঁ হ্যাঁ, জম্মু কাশ্মীর জম্মু ওদিকে। কাশ্মীরে পার্বত্য মৃত্তিকা দেখা যায়, চারনোজেন পর্জল দুটোই দেখা যায়। কিছু কিছু জায়গায় পর্জল দেখা যায়, কিছু কিছু জায়গায় চারনোজেন দেখা যায়। চারনোজেন স্পেসিফিক্যালি দার্জিলিং এ সব থেকে বেশি দেখা যায়, জম্মু কাশ্মীরেও দেখা যায়, কারণ ওই চারনোজেনই স্যাফরন হয়, যেটা আমরা জাফরান বলি, আছে কেশর বলি, সেটা ওই ওই মৃত্তিকাতেই চাষ হয়। ঠিক আছে, ঠিক আছে, চলো তাহলে মৃত্তিকাটা শেষ হয়ে গেল, বাকি থাকলো না। সানডে নতুন টপিক শুরু করব। ওকে, চলো এন্ড করলাম। ম্যাম এটা সরগুলো বলছি ম্যাম, ভাই সমুদ্র উপকূলে কোন মাটি দেখা যায়?